জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় কেমিস্ট্রি, স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-28-13, কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম গুরুত্বপূর্ণ পেস্টিসাইড সমূহ। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। একারিসাইড যেসব পদার্থ মাইট ও ট্রিক্স দমনে ব্যবহার করা হয় তাদেরকে একারিসাইড বলে। উদাহরণ: টাইকোফল, ট্রাইএজোফস প্রভৃতি। একারিসাইডের বৈশিষ্ট্য: একারিসাইডগুলো মাইট ও ট্রিক দমনে ব্যবহৃত হয়। এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এর রেসিডুয়াল এফেক্ট আছে। রেসিডুয়াল এফেক্ট মানে হলো, যদি আমি ব্যবহার করি, পেস্টিসাইড ব্যবহার করার পরে এর সক্রিয়তা দীর্ঘদিন থেকে যায়, সহজেই এর সক্রিয়তা বিষক্রিয়তা নষ্ট হতে চায় না। এরা স্তন্যপায়ী প্রাণীদের জন্য অল্প মাত্রায় বিষাক্ত। একারিসাইডের ইসি ফরমেশন মানে ইমালশন কনসেন্ট্রেশন ফরমেশনে পাওয়া যায়। ওয়েটেবল পাউডার মানে আর্দ্রক্ষম গুঁড়া হিসেবে পাওয়া যায়, শুধু গুঁড়া হিসেবে পাওয়া যায়, এরোসেল হিসেবেও বাজারে, এরোসেল ফরমেশনেও বাজারে পাওয়া যায়। আমরা প্রথমে যে উদাহরণ পড়ছিলাম ডাইকোফল, আমরা ডাইকোফল পড়ার আগে একারিসাইডের আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম যে একারিসাইড সমূহ কে মূলত হচ্ছে রাসায়নিক প্রকৃতির উপরে ভাগ করা হয়। যেমন জৈব ক্লোরিন একারিসাইড, জৈব ফসফরাস একারিসাইড, তারপর কার্বামেট একারিসাইড এবং অক্সাইম কার্বামেট একারিসাইড এবং বোটানিক্যাল একারিসাইড। আমরা যদি উদাহরণে চলে আসি, আমরা বোটানিক্যাল যেরকম কার্বেকল, আমরা অক্সাইম কার্বামেট একারিসাইড এর একটা উদাহরণ যদি খেয়াল করি, এর উদাহরণ হচ্ছে এলডি কার্ব, মানে এলডি কার্ব খুবই বিষাক্ত, আমরা এটা দেখছি। কার্বামেট একারিসাইডের উদাহরণ হলো বেনোমাইল। জৈব ফসফরাস একারিসাইডের উদাহরণ হলো নেডেল। জৈব ক্লোরিন একারিসাইডের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ডাইকোফল। আমরা এখন ডাইকোফলের সম্পর্কে আলোচনা করব। ডাইকোফল হলো একটা জৈব ক্লোরিন পেস্টিসাইড। এটি ডিডিটি এর অনুরূপ। এটি একটি একারিসাইড। এটি মাইট দমনে খুবই কার্যকরী। রাসায়নিক গঠন হলো, আমরা দেখলাম যে ডিডিটির সাথে খুবই মিল, শুধুমাত্র 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনের পরিবর্তে এখানে হাইড্রোক্সিল গ্রুপ দেওয়া হয়েছে। সো এটা তখনই এটাকে বলা হয় ডাইকোফল। আমরা ইউপ্যাক নামটা যদি খেয়াল করি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, ঠিক আছে। সো এটার নাম হলো এটা আমরা ডিডিটির ক্ষেত্রে 1, এটা 2 ধরেছিলাম। তো এই ক্ষেত্রে আমাকে এটাকে 1 ধরতে হবে। ডাইকোফিলের ক্ষেত্রে এটা 1, এটা হলো 2। ডাইকোফিলের ক্ষেত্রে এটা হলো 1, এটা হলো 2। ওকে, সো আমরা দেখলাম যে 2 টাইক্লোরো 1 4 ক্লোরোফিনাইল ইথানল। যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সো এটাকে বলা হবে ইথানল। আণবিক সংকেত হলো সি, মানে কার্বন 14, হাইড্রোজেন 9, ক্লোরিন 5, অক্সিজেন 1। অক্সিজেন পরমাণু অ্যাক্টিভ। এর আণবিক ভর হচ্ছে 370.2
48 গ্রাম পার মোল। এর প্রস্তুতি যেহেতু এটা প্রায় হলো, আমরা দেখলাম যে হচ্ছে ডিডিটির সাথে যথেষ্ট মিল রয়েছে। সো ডিডিটি প্রস্তুতি করার জন্য আমাদের ক্লোরাল দরকার হতো, এটা হলো ক্লোরাল, আর হচ্ছে ক্লোরোবেনজিন। সো এখানেও ক্লোরাল এবং ক্লোরোবেনজিন, 2 মোল ক্লোরোবেনজিন 1 মোল ক্লোরালের সাথে বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে প্রথমে ডিডিটি ফর্ম করে, এটা হচ্ছে ডিডিটি ফর্ম করলো। ডিডিটি ফর্ম করলে এই ডিডিটির মধ্যে যদি খাদ দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যাই হোক, হাইড্রোক্সিল আয়ন, তখন এই অ্যাসিডিক প্রোটনটাকে এখানে এই কার্বনের এই হাইড্রোজেনের এখানে হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়। সো ডাইকোফল তৈরি হয়, তখন ডাইকোফল তৈরি হয়। এটাই হলো ডাইকোফলের প্রস্তুতি বিক্রিয়া। এখন ডাইকোফলের ধর্ম, এটি সাদা দানাদার পদার্থ। এর গলনাঙ্ক 78.5 থেকে 79.5 ডিগ্রি সেলসিয়াস, 79.5 ডিগ্রি সেলসিয়াস। এটি পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। দ্যাট মিন্স হলো এটা হচ্ছে নন পোলার, এটা অপোলার একটা যৌগ হিসেবে দেখা যাচ্ছে জৈব দ্রাবকে দ্রবণীয় হওয়ার কারণে। বিষক্রিয়তা, আমরা যদি ডাইকোফলের বিষক্রিয়তার দিকে খেয়াল করি, ডাইকোফল হচ্ছে ওরাল LD50 ভ্যালু, লেথাল ডোজ 50 is a value to rat 587 মিলিগ্রাম পার কেজি। এটা বিষক্রিয়তার ধরন, এটি স্নায়ু বিষ, নার্ভ বিষ রূপে ক্রিয়া করে, অর্থাৎ এটি নার্ভকে অ্যাটাক করে, রেড বায়ু নার্ভকে অ্যাটাক করে এটা হচ্ছে নার্ভ বৈকল্য বা নার্ভের ক্ষতি সাধন করার মাধ্যমে এদেরকে মৃত্যুর দিকে ঝুঁকিয়ে ফেলে। ব্যবহার, এটি মাইট দমনে ব্যবহার করা হয়। ফর্মুলেশন, আমরা ফর্মুলেশনের ক্ষেত্রে এটি ইসি মানে ইমালশন ফর্মুলেশন, WP মানে হচ্ছে ওয়াইটেবল পাউডার, দ্যাট মিন্স হলো আর্দ্রক্ষম গুঁড়া, শুধু গুঁড়া, ডাস্ট হিসেবেও ফর্মুলেশন আকারে পাওয়া যায়, এরোসেল হিসেবে বাজারে পাওয়া যায়। আমরা এই ডাইকোফলের ধর্ম পড়ার পরে আমরা আরেকটা দেখব হচ্ছে ট্রাইএজোফস। আচ্ছা, এর রাসায়নিক গঠন হলো এই স্ট্রাকচারটা একটু একে একে, এর যেহেতু ফসফরাস, এটা হলো ফসফরাস জৈব অ্যাকারিসাইড। সো আমরা দেখলাম এখানে ফসফরাস রয়েছে। সো এর ইউপিক নাম হলো এখানে ও মানে অক্সি ডাই ইথাইল অক্সি 1 ফিনাইল 1 হাইড্রো 1 2 4 ট্রাইয়াজল 3 আইল ফসফোরোথায়েট। ওকে, প্রস্তুতি আমরা দেখলাম যে এটা কে হচ্ছে ট্রাইজোথ নিয়ে একে যদি আমরা ফসফোথায়োর সাথে বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, সো জাস্ট হলো এই OH এবং হলো এই ক্লোরিন, এই OH এবং ক্লোরিন দুটা রিমুভ হয়, মানে পানি এবং হচ্ছে লবণ ফর্ম করে সোডিয়াম ক্লোরাইড, আর এই OH আর এখান থেকে মিলে হচ্ছে পানি OH আকারে এটা বের হয়ে চলে যায়। জাস্ট এটা দুটো পরস্পরের সাথে যুক্ত হয়, এই জায়গায় চেঞ্জ হয়, এই জায়গায় দুটো, এখানের কার্বন আর এখানে ফসফর যে অক্সিজেনের সাথে। দেখো এই যে এই হাইড্রোজেনটা আর এই ক্ষারের OH দুটো মিলে পানি আকারে বের হয়ে চলে যায়, আর এই ক্লোরিন এবং সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড আকারে বের হয়ে যায়। সো এই হাইড্রোজেন বাদ এবং ক্লোরিন বাদ, সো অক্সিজেনের সাথে ফসফরাস কানেক্টেড হয়ে গেল। সো আমরা দেখলাম যে এটি যে গলনাঙ্ক, যেহেতু সলিড প্রোডাক্ট ফর্ম করে, সো এটার গলনাঙ্ক হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.43। এটি পানিতে অল্প দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। বিষক্রিয়তা, টক্সিসিটি, ওরাল মৌখিকভাবে যদি খাওয়ানো হয়, ওরাল LD50 ভ্যালু টু রেট 66 মিলিগ্রাম পার কেজি, 66 মিলিগ্রাম পার কেজি।
এটি খাদ্যশস্য এবং হচ্ছে শাকসবজির যে মাইট এবং ট্রিক এগুলো দমনে ব্যবহার করা হয়। আমরা নেমাটোসাইড পড়ার আগে আরো দু একটি একটু আমি বলে রাখবো। সময় স্বল্পতার কারণে সকল প্রস্তুতি দেখানো যাচ্ছে না, তো আমি একটু বলে রাখছি যে তোমরা মিথামিডোফস এটা একটু পড়বে। মিথামিডোফস এটা একটা কঠিন পদার্থ, এর গলনাঙ্ক 44.5 ডিগ্রি সেলসিয়াস, এর ঘনত্ব হচ্ছে 1.31 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটি খাদ্যশস্য বিশেষ করে ধানের কীট দমনে ব্যবহার করা হয়। আমরা এখন যে নেমাটোসাইট, আমরা জানি নেমাটোড মানে অ্যাকচুয়ালি নেমাটোড মানে কৃমি দমনে যেসব পেস্টিসাইড ব্যবহার করা হয় তাদেরকে নেমাটোসাইট বলা হয়। এর মধ্যে আমরা নেমাঘান হিসেবে নেমাঘান, তারপর ক্লোরোপিক্রিন, ঠিক আছে, ক্লোরোপিক্রিন যেটা কাঁদুনি গ্যাস হিসেবেও পরিচিত, এই ক্লোরোপিক্রিনটাও আমরা হচ্ছে ব্যবহার করি। তো আমরা নেমাটোসাইডের বৈশিষ্ট্য, নেমাটোসাইডগুলো কি করে, নেমাটোসাইডগুলো বড় ছোট লম্বা বর্ণহীন গুল কৃমিগুলোকে আমরা নেমাটোড বলা হয়, নেমাটোডা পর্বের অন্তর্গত এগুলো। তো নেমাটোসাইড ছোট লম্বা বড় গুলকৃমি যে আকৃতি আছে সকলগুলোকেই নাশ করে। এরা পরজীবী হিসেবে অনেক উদ্ভিদ পতঙ্গ ও মানুষের মধ্যে হচ্ছে বসবাস করে, এবং এরা পরজীবী হিসেবে গাছের মূলে এবং কাণ্ডে এই নেমাটোড গুলো থাকে, সো এদেরকে নাশ করার জন্য ব্যবহার করা হয়। এদের জীবন চক্র হচ্ছে সরল হয়, নেমাটোসাইড হিসেবে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে কয়েকটি হচ্ছে এলডিকার্ব বা হচ্ছে ক্লোরোপিক্রন, নেমাগন, মিথাইল ব্রোমাইড, ফর্মালডিহাইড, কার্বন ডাইসালফাইড, এগুলো হচ্ছে আমরা নেমাটোসাইড, বিখ্যাত নেমাটোসাইড বা কৃমি দমনের জন্য আমরা ব্যবহার করি। ক্লোরোপিক্রিন প্রস্তুতি, ধর্ম এবং মোড অফ অ্যাকশন তিনটা আলোচনা করা হচ্ছে। এখন দেখো এটি নেমাটোসাইড হিসেবে ব্যবহৃত হয়। এটি ছত্রাকনাশক ও আগাছানাশক হিসেবেও ক্রিয়া করছে, দুটা, এটা ফাঙ্গিসাইড হিসেবে এবং হার্বিসাইড হিসেবেও ক্লোরোপিক্রিনটা ব্যবহৃত হয়। তো এটি রাসায়নিক নাম হচ্ছে নাইট্রোক্লোরোফর্ম, অর্থাৎ এটা ক্লোরোফর্মের জাত। ক্লোরোফর্ম থেকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই ক্লোরোপিক্রিনটা তৈরি করা হয়। তো আমরা দেখলাম যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে ক্লোরোফর্মকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিক্রিন উৎপন্ন হয়। সো এটা হলো ক্লোরোফর্ম CaCl3, এটা নাইট্রিক অ্যাসিড। সো এখানে হাইড্রোজেন এবং এখানে OH মিলে পানি আকারে চলে গেল। সো এই নাইট্রো গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত হলো, এটার নাম হলো ক্লোরোপিক্রিন। এই ক্লোরোপিক্রিনটাকে আরেকটা নাম আমরা জানি যে কাঁদুনি গ্যাস হিসেবেও এটা পরিচিত। এর ধর্ম বর্ণহীন তরল পদার্থ, এটি পানিতে সামান্য দ্রবণীয়, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 112 ডিগ্রি সেলসিয়াস। অনুপ্রবেশ ক্ষমতা তীব্র, 5 নাম্বার পয়েন্ট যেটা ধর্ম, অনুপ্রবেশ ক্ষমতা তীব্র, এটি ধার্য নয়। মোড অফ অ্যাকশন, এটা বাতাসে স্প্রে করার মাধ্যমে প্রয়োগ করা হয়। আমরা জানি যে কাঁদুনি গ্যাসগুলো বাতাসে স্প্রে করার মাধ্যমে প্রয়োগ করা হয়, ঠিক এরকম এটি বাতাসে স্প্রে করার মাধ্যমে প্রয়োগ করা হয়। এর বাষ্প এতই বিষাক্ত যে এর প্রভাবে নেমাটোড মারা যায়, কৃমি হচ্ছে মারা যায়। নেমাগনের গঠন এবং প্রস্তুতি, মোড অফ অ্যাকশন। নেমাগন, আমরা 2 নম্বর নেমাটোসাইডের উদাহরণের মধ্যে নেমাগন দেখলাম। নেমাগন হলো 1,2-ডাইব্রোমো-3-ক্লোরোপ্রোপেন। আমরা যদি নাম করে 1 2 3, ঠিক আছে, 1 2 3, ঠিক আছে। সো নামকরণ করলাম এখান থেকে 1 2 3, ওকে। সো তাহলে 1 2 ডাইব্রোমো 3 ক্লোরো
যেহেতু 3 কার্বন তাহলে এটা প্রোপেন, সংক্ষেপে ডিবিসিপি বলা হয়। ঠিক আছে, ডাইয়ের ডি, ব্রোমোর বি, ক্লোরোর সি আর প্রোপেনের হলো পি, এর জন্য সংক্ষেপে বলা হয় ডিবিসিপি। নেমাগনের এটা হলো তার রাসায়নিক গঠন। আমরা প্রস্তুতি, এরাল ক্লোরাইড আমরা জানি এই গ্রুপটা এইটুকু যদি হয় তাকে বলা হয় বিনাইল। বিনাইলের পরের কার্বন যদি আরেকটা কার্বন থাকে তাহলে এই গ্রুপটুকু এই পর্যন্ত বলা হয় হচ্ছে অ্যালাইল। সো অ্যালাইলের পরে যদি ক্লোরাইড থাকে তাকে অ্যালাইল ক্লোরাইড বলা হয়। তো অ্যালাইল ক্লোরাইডের সাথে ব্রোমিন বিক্রিয়া করে নেমাগন বা হচ্ছে ডিবিসিপি অর্থাৎ 1,2 ডাইব্রোমো 3 ক্লোরোপ্রোপেন উৎপন্ন হয়। এই নেমাগন উৎপন্ন হয়। এই নেমাগনটা যে এখানে ব্রোমিন যুক্ত হয়। আমরা জানি যে কার্বন কার্বন দ্বিবন্ধন সাথে ব্রোমিন যুক্ত হয়, দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে। জাস্ট এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হলো, এই কার্বনে একটা ব্রোমিন যুক্ত হলো, দুটা ব্রোমিন দুই কার্বনে যুক্ত হয়ে নেমাগন তৈরি করে। সো মোড অফ অ্যাকশন, এটি মৃত্তিকায় মাটিতে ফিউমেগ্যান্ট হিসেবে প্রয়োগ করা হয় এবং এটি প্রয়োগে নেমাটোড হচ্ছে মারা যায়। আমরা এই মলাস্কা নাশক করার আগে আরো দু একটা নেমাটোড সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। আমি একটু বলবো জৈব ফসফেট নেমাটোসাইট সম্পর্কে, যেরকম ডাই এডি ডাফস, এটা ক্যালিফোর্নিয়াতে শস্য নেমাটোড ধরনের ব্যবহার করা হয়। নেমাকর আরেকটা নেমাটোসাইট, এটি জৈব ফসফরাস নেমাটোসাইট। এটি হচ্ছে কলা, আনারস, কমলা, গুলালু, টমেটো প্রভৃতি ফসলের নেমাটোড দমনে ব্যবহার করা হয়। ডাইক্লোরোফ্যাথিয়ন এটা মৃত্তিকার যে কীট দমনে খুবই কার্যকরী। আমরা কার্বামেট নেমাটোসাইটের যদি একটা উদাহরণ দেখতে চাই, যেরকম কার্বোফিউরান, তারপরে এলডি কার্ব বা টেমিক। এলডি কার্ব এটা খুবই বিষাক্ত, আমরা জানি। এলডি কার্বটা হচ্ছে একটা সাদা দানাদার পদার্থ। এটির গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এটাই প্যারাফিলিক হাইড্রোকার্বনে অদ্রবণীয়, পানিতে সামান্য দ্রবণীয়। এটি খুবই টক্সিসিটি আমি বলছিলাম, এটা 0.9 মিলিগ্রাম পার কেজি। ওরাল LD50 ভ্যালু 0.9 মিলিগ্রাম পার কেজি। এটা একটি সিস্টেমেটিক কীটনাশক হিসেবেও কাজ করে। এটাকে হচ্ছে মাটিতে লুকানো পোকা দমন করার জন্য ব্যবহার করা হয়। এটি নেমাটোসাইট এবং মাইটকে দমনেও হচ্ছে এটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেমাটোসাইট ইম্পর্টেন্ট নেমাটোসাইট সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব মোলাস্কাসাইট হিসেবে। মোলাস্কাসাইট মানে হলো শামুক দমনে যেসব পেস্টিসাইডস প্রয়োগ করা হয়, শামুক দমনে যেসব পেস্টিসাইড প্রয়োগ করা হয় তাদেরকে মোলাস্কাসাইট বা শামুক নাশক বলা হয়, যেরকম মেটালডিহাইড, মিথিওকার প্রভৃতি। আমরা মোলাস্কাসাইডের কয়েকটি গুরুত্বপূর্ণ যে মেটালডিহাইডের গঠন প্রথমে পড়ে নেই। এটা হলো মেটালডিহাইডের গঠন। মেটালডিহাইড অর্থাৎ আমরা ইথানলডিহাইড দেখেন, একটা যদি কাউন্ট করে এই একটা, ওকে। আমরা দেখলাম যে 4টা ইথানল পরস্পর হলো এই যে সুন্দর করে যুক্ত হলো অক্সিজেনের মাধ্যমে। এটাই হলো মেটালডিহাইড, অর্থাৎ 2, 4, 6, 8 টেট্রামিথাইল। ওকে, 1, 3, 5, 7 টেট্রাঅক্সোকেন বা মেটালডিহাইড এর নাম হলো এটা। এর আণবিক সংকেত এখানে C8 মানে কার্বন 8, হাইড্রোজেন 16, 16, অক্সিজেন 4, মানে 4টা অক্সিজেন। আণবিক ভর হলো 176.21 গ্রাম পার মোল। প্রস্তুতি,
প্রায় 0°C তাপমাত্রা, মানে 0°C তাপমাত্রায় ইথানলের মধ্যে কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে ইথানলের যে টেট্রামার মেটালডিহাইড উৎপন্ন হয়। অর্থাৎ 4টা ইথানল পরস্পর সংযুক্ত হয়ে এই ইথানল টেট্রামার বা মেটালডিহাইড তৈরি হয়। এখানে টেম্পারেচারটা হচ্ছে 0°C। ওকে, এই মেটালডিহাইডের ধর্ম ও বিষাক্ততা ও ব্যবহার। আমরা এই মেটালডিহাইডটাকে সাদা কঠিন পদার্থ, এর গলনাঙ্ক হচ্ছে 246°C, এর ঘনত্ব হচ্ছে 1.27 গ্রাম পার সেন্টিমিটার কিউব, স্ফুটনাঙ্ক 110 থেকে 120°C। টক্সিসিটি বা বিষক্রিয়তা, এটি ওরাল LD50 ভ্যালু টু হিউম্যান হচ্ছে হিউম্যান মানুষের প্রতি 50 থেকে 500 মিলিগ্রাম per কেজি। ওরাল LD50 ভ্যালু লেথাল ডোজ 50 ভ্যালু টু রেট 227 থেকে 690 মিলিগ্রাম পার কেজি according to the body weight। তো বিষক্রিয়ার ধরন, এটা অত্যন্ত বিষাক্ত। স্পর্শ ও প্রবাহ বিষরূপে ক্রিয়া করে। স্পর্শ বিষ মানে কন্টাক্ট পয়জন, যদি গায়ে বা কোনোভাবে সংস্পর্শে যদি আসে, ত্বকের সংস্পর্শ যদি আসে, তাহলে এর টক্সিসিটি শুরু হয়। এবং প্রবাহ বিষ, এটা হলো সিস্টেমেটিক হিসেবে কাজ করে, অর্থাৎ এটা মাটির মাধ্যমে যদি প্রয়োগ করা হয়, তাহলে মাটি থেকে মূলের মাধ্যমে এটা হচ্ছে সমস্ত বডিকে, গাছের সমস্ত বডিকে বিষাক্ত করে ফেলে। ফলে এই কোনো কীট যদি ওই গাছের রস খেতে আসে বা গাছকে কেটে দিতে চায়, তাহলে তখন এটা ধ্বংস হয়ে যায়। সো এটি ব্যবহার করলে ব্যবহার করা হয় মোলাস্কাসাইড হিসেবে, শামুক নাশক হিসেবে এটি ব্যবহার করা হয়। তারপরে আমরা আরেকটি যদি দেখি, এটি একটি কার্বামেট পেস্টিসাইডস। এটি মোলাস্কাসাইড হিসেবে বহু ব্যবহৃত হয়। নামটি হলো মিথিওকার্ব। আমরা এই মিথিওকার্বের এই গঠন, স্ট্রাকচারটা একটু এঁকে দেখতে হবে। তো এই মিথিওকার্ব, এটার ইউপ্যাক নাম হলো 3,5 ডাই মিথাইল। তাহলে 1 2 3 4 5 6, ওকে। তাহলে 3,5 ডাইমিথাইল 4 মিথাইল থাইও, ওকে। দেন হলো ফিনাইল, তারপরে মিথাইল কার্বামেট। এটা হলো কার্বামিক অ্যাসিড থেকে আসছে, সো কার্বামেট, ঠিক আছে। আমরা তাহলে দেখলাম, আবার একটু দেখি 1 2 3 4 5 6। সো 3 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে ডাইমিথাইল, 4 নাম্বার পজিশনে হচ্ছে মিথাইল থাইও, ঠিক আছে। তারপর তাহলে আমরা 3,5 ডাইমিথাইল 4 মিথাইল থাইও, এটুক হলো ফিনাইল, তারপর এটুক হলো মিথাইল, আর এটুকের নাম হলো কার্বামেট। সো আমরা আণবিক সংখ্যা যদি দেখি, এর কার্বন 11টা, হাইড্রোজেন 15টা, নাইট্রোজেন 1টা, অক্সিজেন 2টা, সালফার 1টা। সো এর আণবিক সংখ্যা হলো 225.31 গ্রাম পার মোল। এখন এটির প্রস্তুতি, এটা কিভাবে তৈরি করা হয়? এটা হলো 4 মিথাইল থাইও 3,5 জাইলিনল, ঠিক আছে। এটা 3,5 জাইলিনল এবং মিথাইল আইসোসায়ানেট, এটা হলো মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেটের সাথে 4,5 থাইও 3,5 জাইলিনলের যদি বিক্রিয়া করা হয়, তাহলে মিথিওকার্ব উৎপন্ন হয়। এটি একটি মিথিওকার্ব কিন্তু এখানে উৎপন্ন হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা হলো এখানে এটা কানেক্টিং হয়। হাইড্রোজেনটা এখানে যদি নাইট্রোজেনের এখানে চলে আসে, ঠিক আছে। আর যে বিষয়টা হলো নাইট্রোজেনের এখানে চলে আসলো, আর এই অক্সিজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। এই অক্সিজেনটা কার সাথে যুক্ত হবে? এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। সো দেখো যে এই হলো সি এবং কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, এটা এখানে কার্বন আছে, আর এই অক্সিজেনটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে। সো এই অক্সিজেনটা এই কার্বনের সাথে যুক্ত হলো। আমরা এর ধর্ম যদি খেয়াল করি, এটি বর্ণহীন দানাদার কঠিন পদার্থ। এর গলনাঙ্ক 118
1.5°C, এর স্ফুটনাঙ্ক 311°C, এর ঘনত্ব 1.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব, পানিতে দ্রাব্যতা হচ্ছে 0.027 গ্রাম পার লিটার। বিষাক্ততা টক্সিসিটি, ডার্মাল LD50 ভ্যালু টু রেট 200 মিলিগ্রাম পার কেজি, আর যদি ওরাল LD50 ভ্যালু টু রেট হচ্ছে 30 মিলিগ্রাম পার কেজি, মানে অ্যাকর্ডিং টু দ্য বডি ওয়েট। বিষক্রিয়ার ধরন, এটি একটি স্পর্শ ও পাকস্থলী বিষ হিসেবে ক্রিয়া করে। এটি একটি স্পর্শ এবং পাকস্থলী অর্থাৎ কন্টাক্ট পয়জন, যদি এটা ত্বকে বা লেগে যায়, ত্বকের সংস্পর্শে আসে, তাহলে তার বিষক্রিয়তা শুরু হয়। এটি পাকস্থলী অর্থাৎ খাদ্য সাথে যদি মিক্স করে এটা পাকস্থলীতে যদি প্রবেশ করে, তাহলেও এটি হচ্ছে বিষক্রিয়তা প্রদর্শন করে। এটি কৃষিক্ষেত্রে কীটনাশক, আগাছানাশক এবং মলাস্কানাশক হিসেবে মানে কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয়। আগাছা, অবাঞ্ছিত উদ্ভিদ দমন করার জন্য ব্যবহার করা হয় এবং শামুক দমন করার জন্য এটি ব্যবহার করা হয়। আমরা আরো যদি দু একটি মোলাক্সিসাইড সম্পর্কে যদি একটু জানতে চাই, তো আমরা ডিটেল এগুলো 10ম অধ্যায়ের কিছু রয়েছে, আমরা পরবর্তীতে অধ্যায়গুলো একটু দেখব আরো কয়েকটি। এখন যে রোডেন্টিসাইড হিসেবে সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, যেসব পেস্টিসাইড বিভিন্ন ধরনের ইঁদুর, উকুন ও অন্যান্য রোডেন্টকে মারার জন্য ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় রোডেন্টিসাইড, যেমন জিঙ্ক ফসফাইট, ওয়ারফাইন ইত্যাদি। আমরা রোডেন্টিসাইড সম্পর্কে ডিটেল আমরা পড়ছিলাম, যে যেমন রোডেন্ট, র্যাট, মাইট, তার মানুষের 40 প্রকারের সংক্রমণ রোগ ছড়ায়। মানুষের ক্ষতি সাধন ছাড়াও ইঁদুর ফসলের ক্ষতি করে। এই ইঁদুর এদেশে প্রায় বছরে 12,000 টন আনারস নষ্ট করে। এছাড়াও অন্যান্য ফসল যেমন আলু, আখ, ডাল, বিভিন্ন ফল প্রভৃতি মারাত্মক ক্ষতি করে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ দেখিয়েছেন যে দানা শস্য কাটার পূর্বে ইঁদুর বছরে 60 কোটি টাকার ফসল নষ্ট করে এবং 1979 সালে তা প্রায় 300 কোটিতে দাঁড়ায়। তাই এসব রোডেন্ট দমন এবং নির্মূল করা অত্যন্ত জরুরি। আমরা এর আগেও রোডেন্টের যে হচ্ছে দমন পদ্ধতি, মেথড ফর কন্ট্রোল অফ রোডেন্ট আমরা পড়েছিলাম, যে প্রতিরোধ পদ্ধতি পড়েছিলাম। তারপর হচ্ছে আমরা পড়েছিলাম হলো প্রতিরোধ পদ্ধতির মধ্যে আমরা জানি যে হলো ইঁদুর আক্রমণ না করে তার ব্যবস্থা করা কে প্রতিরোধমূলক পদ্ধতি বলা হয়। আমরা জানি যে ইঁদুর হচ্ছে পানি এবং পানিযুক্ত খাবার ছাড়া বাঁচতে পারে না, তাই খাদ্য শস্যকে গুদামজাত করার পূর্বে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং গুদামের আশপাশে ঢাকনাযুক্ত পাত্রে পানি রাখতে হবে। আমরা এগুলো নিয়ে ডিটেইল আলোচনা করেছিলাম এবং আমরা এটা আলোচনা যে গুদামের যে জ্বালানাগুলো আছে, ভেন্টিলেটর গুলো প্রভৃতি তারের জাল লাগাতে হবে, যাতে ইঁদুর ঘরে প্রবেশ করতে না পারে। ইঁদুর সাধারণত নোংরা আবর্জনাযুক্ত জায়গা পছন্দ করে, তাই গুদাম এবং বাড়িঘর, ক্ষেত সর্বদা আবর্জনা ও মুক্ত এবং পরিষ্কার রাখতে হবে। আমরা খাদ্যশস্য ধাতব পাত্রে যদি রাখা হয়, তাহলে ইঁদুর ছিদ্র করে ভেতরে প্রবেশ করতে পারে না। তারপর কোনো গাছে যদি ইঁদুর আক্রমণের যদি সম্ভাবনা থাকে, সেই গাছের 1.5 থেকে 2 মিটার উপরে 50 থেকে 60 সেন্টিমিটারের মসৃণ টেনের পাত লাগাই দিতে হবে, ফলে ওই গাছে ইঁদুর আর উঠতে পারবে না। তারপর আরো আমরা অনেক যান্ত্রিক পদ্ধতি আছে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। জৈবিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, মানে ইঁদুর বিড়াল পুষলে ইঁদুর খেয়ে ফেলবে, ওইটা জৈবিক পদ্ধতি। যাই হোক, আমরা যে এই রোডেন্টকে মারার জন্য, ইঁদুরকে মারার জন্য যে কীটনাশক গুলো, যে পেস্টিসাইড গুলো ব্যবহার করা হয়, তাদেরকে রোডেন্টিসাইড বলা হয়। আমরা প্রথম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিঙ্ক ফসফাইড, এটি একটি অজৈব
অজৈব রাসায়নিক যৌগ। এটি নিউজিল্যান্ডে ইঁদুর নাশক হিসেবে ব্যবহৃত হয়। রাসায়নিক সংকেত হচ্ছে Zn3PO2। ঠিক আছে। তো এই জিঙ্ক এবং ফসফরাসের বিক্রিয়া করে জিঙ্ক ফসফাইড তৈরি হয়। জিঙ্ক 3 মূল জিঙ্ক 2 মূল ফসফরাস মৌল বিক্রিয়া করে জিঙ্ক ফসফাইড তৈরি হয়। জিঙ্ক ফসফাইড পানির সাথে বিক্রিয়া করে 6 মূল পানির সাথে বিক্রিয়া করে ফসফিন গ্যাস 2 মূল ফসফিন গ্যাস তৈরি করে এবং জিঙ্ক হাইড্রোক্সাইড, অর্থাৎ এই বিষাক্ত ফসফিন গ্যাস তৈরি করে। এই ফসফিন গ্যাস হচ্ছে বিষাক্ত হওয়ার কারণে এটা ইঁদুরকে মেরে ফেলে। মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে, অর্থাৎ খাবারের সাথে যদি আমরা জিঙ্ক ফসফাইডকে মিশিয়ে দেই তাহলে এমন জায়গায় রাখি যে ইঁদুর এসে খেতে পারে। হজমের জন্য পাকস্থলীতে যে অ্যাসিড আছে তার সাথে জিঙ্ক ফসফাইড বিক্রিয়া করে বিষাক্ত ফসফিন গ্যাস উৎপন্ন করে এবং ইঁদুর মারা যায়। আমরা অ্যালুমিনিয়াম ফসফাইড বা ক্যালসিয়াম ফসফাইড ও ইঁদুর নাশক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওয়ারফারিনের গঠন, প্রস্তুতি, বিষক্রিয়তা। আমরা এটা হলো তার স্টার্টিং ওয়ারফারিনের স্ট্রাকচার, গাঠনিক সংকেত। তো একে RS 4 হাইড্রোক্সি 3 অক্সো 1 ফিনাইল বিউটাইল 2 হাইড্রোক্লোরোমেন 2 ওন। আচ্ছা, সো এখানে তোমরা RS সিস্টেম সম্পর্কে জানো, সো এখানে আর ডিটেইল আলোচনা করলাম না। আণবিক সংকেত, এটা স্টিরিওকেমিস্ট্রি পড়েছো তোমরা এই RS সিস্টেম সম্পর্কে। দেখো এখানে আণবিক সংকেত হলো কার্বন 19, হাইড্রোজেন 16, অক্সিজেন হলো 4টি অক্সিজেন। আণবিক ভর হলো 308.33 গ্রাম পার মোল। ওয়ারফারিন প্রস্তুতি, সো এটাকে প্রথমে এই যৌগটাকে নেওয়া হলো, নিয়ে একে আমরা যদি ইয়া দিয়ে অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম ইথানেট যদি করা হয় তাহলে তোমার হলো এই যে এই গ্রুপটা অ্যাসিটিক, সো এখানে অ্যানহাইড্রাইড অ্যাসিটাইলেশন ঘটে, সো তারপর এটাকে সাইক্লিকীকরণ ঘটে, তারপর রিডাকশনের মাধ্যমে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয়, তারপরে বেস এবং ইন প্রেজেন্স অফ এই রিংটা এখানে যুক্ত করে ওয়ারফারিন তৈরি করা হয়। বিষাক্ততা, LD50 ভ্যালু গ্রেড, মানে ইঁদুরের জন্য 50 থেকে 500 মিলিগ্রাম পার কেজি ব্যবহার। বড় ছোট ইঁদুর এবং কাঠবিড়ালি দমনের জন্য এটি ব্যবহার করা হয়। তোমরা এটার প্রস্তুতিটা এখান থেকেও দেখতে পারো, অন্য আরেকটি বই থেকেও দেখতে পারো। আমরা আগাছা নাশক সম্পর্কে একটু দেখবো যে আগাছা নাশক অ্যাট্রোজিন। আগাছা নাশক মানে হচ্ছে জানি যে অবাঞ্ছিত উদ্ভিদকে দমন করার জন্য ব্যবহার করা হয়, আমরা ক্লাসিফিকেশনে পড়েছি। তো অ্যাট্রোজেনের গঠন, প্রস্তুতি। দেখো এই হলো এই যৌগটাকে প্রথমে নিতে হবে স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আইসোপ্রোপাইলেমিন দেওয়ার পরে তো তোমার হলো আইসোপ্রোপাইলেমিনের সাথে তোমার এই ক্লোরিনটা অপসারণ করার মাধ্যমে এই নাইট্রোজেনের সাথে তোমার কার্বন যুক্ত হয়, আর ওই ক্লোরিন এবং সোডিয়াম ক্লোরাইড আকারে অপসারণ হয়। আমরা দেখলাম এটা প্রথম ধাপ। 2 নম্বর ধাপে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইথাইলেমিন যদি দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ইথাইলেমিন যদি দেওয়া হয় তাহলে এই ক্লোরিন এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, সো আর এই ক্লোরিন অপসারণ হয়, এই কার্বনটা এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, আর এই ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, সোডিয়ামের সাথে সোডিয়াম আর পানি উৎপন্ন হয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাট্রাজিন তৈরি করে। তো অ্যাট্রাজিনের ধর্ম ব্যবহার, এর আণবিক সংকেত হলো কার্বন 8, হাইড্রোজেন 14টা থাকে, নাইট্রোজেন 5টা, ক্লোরিন 1টা। আণবিক ভর হচ্ছে 215.68 গ্রাম পার মোল। পানিতে দ্রবণীয়, এটি 30 মিলিগ্রাম পার লিটার এটা দ্রবীভূত হয়। এটি মৃদু বিষক্রিয়া সম্পন্ন। LD50 ভ্যালু হচ্ছে 1870 মিলিগ্রাম পার কেজি, মানে অনেক বেশি, সো এটার বিষক্রিয়তা অনেক কম।
এটি আগাছা নাশক হিসেবে মাটিতে প্রয়োগ করা হয়। সাধারণত তৃণজাতীয় আগাছা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত করে আগাছাকে বিনাশ করে। পরিবেশ সংক্রান্ত বিষয়ক্রিয়া। পরিবেশ সংক্রান্ত এট্রোজেন পানিতে দ্রবণীয় হয় বৃষ্টির পানিতে ধুয়ে নদী বা পুকুরের পানিকে দূষিত করতে পারে। এটি ভূগর্ভস্থ পানিকেও দূষিত করতে পারে। এট্রোজেন মৃদু বিষক্রিয়া সম্পন্ন। এটি আমরা দেখেছি এটি মানব স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ক্ষতিকর নয়। ছত্রাকনাশকের একটি আমরা উদাহরণ দেখতে চাই। এটা হলো থিরাম, এর গঠন এবং প্রস্তুতি। এর বাণিজ্যিক নাম হচ্ছে এব্বারসান, নোমেরসান, প্যারা পেরোরাস 75 থাইলেট। সো 2 অণু ডাইমিথাইল ডাইথাইওকার্বামেটকে জারিত করে, এই যে 2 অণু ডাইমিথাইল ডাইথাইওকার্বামেট এরকে ডাইমিথাইল ডাইথাইওকার্বামেটকে 2 অণু, দুটা একটা দুটা, সো জাস্ট জারিত করে থিরাম উৎপন্ন করা হয়। জারিত করে এই হাইড্রোজেনকে অপসারণ করে সালফার সালফার কানেক্টেড করা হয়। আমরা জানি হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে জারণ ঘটে। সো হাইড্রোজেন অপসারণ করে এটা হলো জারিত হয়, জারিত হয়ে থিরাম গঠন করে। এটি একটি হলুদ দানাদার পদার্থ। এর গলনাঙ্ক হচ্ছে 155 থেকে 156 ডিগ্রি সেলসিয়াস। এটি পানিতে অদ্রবণীয়, ইথার ও অ্যালকোহলে সামান্য পরিমাণে দ্রবণীয়, কিন্তু ক্লোরোফর্মে সম্পূর্ণ দ্রবণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি স্থায়ী স্তন্যপায়ী প্রাণীদের জন্য কম বিষাক্ত। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ধর্ম প্রস্তুতি পড়তে হবে। LD50 ভ্যালু ফর রেট হচ্ছে 780 মিলিগ্রাম পার কেজি। এটি ধান, গম, সরিষা প্রভৃতি বীজ শোধনে থিরাম ব্যবহার করা হয়। কুইন্টাল প্রতি 250 গ্রাম ছত্রাকনাশক বীজ এটি ব্যবহার করা হয়। তারপর আমরা আরেকটি জাইনেবেরের গঠন এবং প্রস্তুতি। জাইনেবেরের রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক ইথিলিন বিস ডাইথাইওকার্বামেট। ওকে, রাসায়নিক গঠন হলো এটাই, অর্থাৎ এটা একটা জিঙ্কের লবণ আর কি, জিঙ্কের লবণ ফর্ম করে। সো এর বাণিজ্যিক নাম ডায়াথেন জেট 78 বা প্যারাজেনেট। সো প্রস্তুতি ডাই অ্যালুমিনিয়াম। আমরা এখানে দেখতেছি যে ডাই অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম বিস থায়োকার্বামেট, জিঙ্ক সালফাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে জাইনেপ উৎপন্ন করে। এই জাইনেপ সাদা দানাদার পদার্থ। এর আণবিক ভর 275.5 গ্রাম পার মোল। এটি পানি এবং অধিকাংশ জৈব দ্রাবকে অবনীয়, তবে পিরিডিনে দ্রবণীয়। পিরিডিন একটা জৈব দ্রাবক। এটি নাক, কান, গলা ও ত্বকের জন্য ক্ষতিকারক। এটি ভিজা পাউডার হিসেবে বাজারে পাওয়া যায়। এর LD50 ভ্যালু ফর রেট 5200 মিলিগ্রাম পার কেজি, অনেক বেশি। সো টক্সিসিটি কম, 5200 থেকে আরো বেশি। সো এটি ধানের ব্লাস্ট এবং ভুট্টার ব্লাইট এবং গোল আলু, টমেটোর আগাম ও বিলম্বিত যে যে রোগ দমন করার জন্য, ছত্রাক কে দমন করার জন্য এটি ব্যবহার করা হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো সকলকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি মেনে সকল ক্লাসগুলো করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।